साधु साधु সুইচগুলো কোথায়? বক্তারা আলোকপাত করবে। साधु 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 আলোকপাत করবে। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বভারতী রবীন্দ্র ভবনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় অধ্যাপক শ্রী অমল পাল। এবং আপনারা জানেন আজকের আমন্ত্রিত দুই বক্তা ডক্টর দীপঙ্কর রায় এবং ডক্টর নীলরতন সরকার। এবার বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক অধ্যাপক শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়কে অনুরোধ করব সমাগত সবাইকে ভবনের পক্ষ থেকে স্বাগত জানাতে। নমস্কার। বাংলাদেশ ভবন আয়োজিত একদিনের আলোচনা চক্রে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। খুব স্বল্প নোটিশে আমাদের আজকের সভামুখ্য এবং দুজন বক্তা এখানে বলবার জন্য সম্মতি দিয়েছেন। তাদের এই আন্তরিকতাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাই। এখানে হয়তো অনেকেই আছেন যারা বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ততটা ওয়াকিবহাল নন। খুব সংক্ষেপে বললে 2018 সালের 25 মে দুদেশের মাননীয় প্রধানমন্ত্রীদ্বয় যুগ্মভাবে এই ভবনটি উদ্বোধন করেছিলেন। প্রস্তাবটি ছিল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাতে সম্মতি দিয়েছিল ভারত সরকার। 2013 সালের মার্চ মাসে ঢাকা সফররত ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব কুমার মুখোপাধ্যায় ঘোষণা করেন যে বাংলাদেশ ভবন প্রতিষ্ঠিত হবে শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের জায়গায়। ভারত ও বাংলাদেশের মৈত্রীর স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলাদেশ ভবন। উদ্বোধনের দিন বাংলাদেশ সরকার এবং বিশ্বভারতীর মধ্যে সম্পাদিত চুক্তির মধ্যে উল্লেখ আছে যে বাংলাদেশ ভবন নানা রকম বিদ্যায়তনিক কর্মসূচিরও সূচনা করবে। সেই লক্ষ্যে আমরা আগেও নানা রকম সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এটা ঠিক যে বিগত কয়েক বছরে আমরা হয়তো নানা কারণে সেগুলি সম্পন্ন করে উঠতে পারিনি। করোনা তার মধ্যে একটা অন্যতম কারণ ছিল। শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রগুলি বিকল হয়ে যাওয়াও তার অন্যতম কারণ। তবে এখনো আবহাওয়া অনেকটা সহনীয় আছে মনে করে আমরা বিনা শীতাতপ ব্যবস্থাতেই এই সেমিনার আয়োজনের দুঃসাহস দেখিয়েছি। আপনাদের কিঞ্চিত কষ্ট হয়তো করতে হবে, তবে ভরসা আছে আপনারা ভালোবেসে আনন্দে সেইটুকু কষ্ট আত্মসহ্য করে নেবেন। আজকের আলোচনা চক্রে আমাদের দুজন সহকর্মী বন্ধু বলবেন। সত্যি বলতে তাদের বলবার বিষয়ে আমরা আগে থেকে কিছু ঠিক করে দিই, তবু দুটি বক্তব্যকে যদি একটি বন্ধনীতে আঁকতে হয় তাহলে তার নাম হতে পারে পশ্চিমবঙ্গের চোখে বাংলাদেশ। ডক্টর নীলরতন সরকার বলবেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে, আর ডক্টর দীপঙ্কর রায় তার বলবার বিষয় পশ্চিমবঙ্গের একজন বাঙালির চোখে বাংলাদেশের সাংস্কৃতিক কয়েকটি দিক। তাদের বক্তব্য তো তারা বলবেনই। আমাদের তরফে বলবার কথা শুধু এই যে রাষ্ট্রনৈতিক দিক থেকে দুই ভূখণ্ডে বিভাজিত হয়ে গেলেও ভাষা ও সাংস্কৃতিক দিক থেকে দুই বাংলার আন্তরিক যোগসূত্র একটা রয়েই গেছে। আরো একটা কথা বলবার আছে, সবাই জানেন যে মুক্তিযুদ্ধ পূর্ব বাংলার স্বাধীনতার আন্দোলনের যুদ্ধ, যে যুদ্ধে বন্ধুর মতো পাশে ছিল ভারত। সেদিক থেকে মুক্তিযুদ্ধের প্রতি প্রতিটি ভারতীয়ের আবেগ রয়েছে নিশ্চয়ই, কিন্তু এটাও উপলব্ধি করবার বিষয় যে মুক্তিযুদ্ধ কালক্রমে একটা স্পিরিটের নাম হয়ে উঠেছে। রাজনৈতিক মুক্তিযুদ্ধ হয়তো শেষ হয়েছে,
কিন্তু চেতনা মুক্তির যুদ্ধ আমাদের মনে হয় দু দেশেই এখনো জারি রয়েছে এবং জারি থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে এরকমই একটা ভাবকল্প হিসেবে শ্রদ্ধায় স্মরণ করব, অন্তত এরকমই একটা ভাবনা আমাদের রয়েছে যে 52 ভাষা আন্দোলন মানুষের যে ভাষা কেন্দ্রিক পরিচিতি বা আইডেন্টিটি সেই থেকে প্রতিষ্ঠা করেছিল। স্বরূপত সেটা ছিল ধর্মনিরপেক্ষ এবং তারই ভিত্তির উপর সংঘটিত হয়েছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ তাই আইডেন্টিটি পলিটিক্সের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক তথা সাংস্কৃতিক ঘটনা। তবু স্বীকার করতেই হবে দু দেশের ভাষা ও সংস্কৃতি অভিন্ন হলেও রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে 47 উত্তর বাংলা সাহিত্য দুটি ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। এখন বাংলা সাহিত্যের মধ্যে বাংলাদেশের সাহিত্য নামে একটি নতুন বর্গ এটি তৈরি হয়ে গেছে এবং প্রমাণ হয়েছে যে রাজনীতি সাহিত্যের গতিমুখ নির্ধারণে খুব বড় প্রভাবকের ভূমিকা পালন করে। উৎস অভিন্ন হলেও 47-এর বিভাজনের পর দুদেশের বাংলা সাহিত্য যেন গঙ্গা আর পদ্মা দুটো ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। আমার নিজের সবসময় মনে হয় 47টা যেন ফারাক্কার ওই ব্যারেজের মতো জায়গাটা, যেখান থেকে একটা ধারা চলে আসছে এদিকে গঙ্গা ওদিকে পদ্মা, ঠিক তেমনি 47 থেকে বাংলা সাহিত্য বলে পশ্চিমবঙ্গে যেটা চলেছে আর ওদিকে পদ্মা তীরে যেটা চলছে, এই দুইয়ের মধ্যে একটা নোমেনক্লেচারের তফাৎ হয়ে গেছে। 59-60 সালে উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন 59-60 সালে পশ্চিমবঙ্গে যখন উদ্বাস্তু প্রবাহ খাদ্য আন্দোলন চলছে, প্রভাব পড়ছে তার সাহিত্যে, তখন পূর্ববঙ্গ মথিত হচ্ছে ভাষা আন্দোলনে, পাকিস্তান বিরোধী গণ অভ্যুত্থান। তারই ভিন্ন ভিন্ন জলছাপ দেখা যাচ্ছে দুই বাংলার সাহিত্যে। এরকম আরো নানা দিক হয়তো বলা যায়, যেমন ওখানে যখন মুক্তিযুদ্ধ হয়ে গেল তখন এখানে নকশাল আন্দোলন চলছে পুরোদমে এবং সেইভাবেই সাহিত্যে তার প্রতিফলন ঠিক সেই সময় এবং তারপরে কয়েক দশকে পড়তে থাকবে। মূল কথাটা হলো আমরা আমাদের সাধ্যমতো ছোট ছোট পরিসরে দুই বাংলা দুই দেশের আদান প্রদানের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বক্তারা মনোজ্ঞ কথা বলবেন, আলোচনা করবেন এবং একের পর এক এরকম আলোচনা আমরা করে যেতে চাই যদি আপনাদের দিক থেকে সহযোগিতা এবং সমর্থন পাই। আমরা সম্মিলিতভাবে যেমন ভাষা শহীদ দিবস পালন করি, তেমনি আজকের মতো কখনো বা মগ্ন হব হয়তো কোনো গভীর একটা বিদ্যায়তনিক চর্চার মধ্যে, যার খানিকটা সূচনা আজ হচ্ছে। এর আগে শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বা রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এটা আমরা করেছিলাম। বিশ্বভারতীর মাননীয় উপাচার্য অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। একইভাবে খুবই সাহায্য করেছেন কর্মসচিব শ্রী অশোক কুমার মাহাতো। তাদের এই সদিচ্ছাকেও আমরা শ্রদ্ধার সঙ্গে আজ স্বাগত জানাই। পরিশেষে বলি, দুই বাংলার দুই দেশের মধ্যে সুস্থ চিন্তা চর্চার পরিসর যত বৃদ্ধি পাবে ততই আমাদের সবার মঙ্গল। এই ছোট ছোট প্রয়াসগুলি হয়ে উঠুক আমাদের দুদেশের সম্পর্ক সুসম্পর্ক রচনা কাঠবেড়ালির সেতুবন্ধনের মতন অতি সামান্য কিন্তু আন্তরিক প্রয়াস। আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাইকে নমস্কার। অধ্যাপক শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে অনেক ধন্যবাদ। এখন আমরা সরাসরি চলে যাই বক্তৃতা পর্বে। আজকের আলোচনা চক্রের প্রথম বক্তা বিশ্বভারতীর বাংলা বিভাগের মাননীয় সহকারী অধ্যাপক ডক্টর নীলরতন সরকার। তার বক্তৃতার শিরোনাম হল উজ্জীবনের দগ্ধ তেপান্তর ও এবারের বুদ্ধিজীবীরা, প্রসঙ্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নমস্কার। বাংলাদেশ ভবনকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। এইটাই তো আমার ঠিক বিশেষ চর্চার
বিষয়টা বিশেষ কেন কোনো রকমই প্রায় চর্চার বিষয়টা খানিকটা উৎসাহ নিয়ে এক সময় কিছু পড়াশোনা করেছিলাম। পড়াশোনা বলতে যা বোঝায় তাই, গবেষণা বা বিশেষভাবে পড়াশোনা তা নয়। তখন কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা আমার মনে ছিল, সেগুলোই আমি আজকে আপনাদের সামনে বলবো। এই যে শিরোনাম করেছি বলা হলো এই মাত্রই, উজ্জীবনের দগ্ধ তেপান্তর, এই শব্দটা নিয়ে আমার কাছের কয়েকজন মানুষ একটু খানিকটা মজা করে এবং তারাও আমাকে স্নেহই করেন, জানতে চেয়েছিলেন কেন বৃত্তান্ত ইত্যাদি। তো বলাই বাহুল্য এরকম শব্দ চয়নের দক্ষতা এবং ক্ষমতা কোনটাই আমার নেই। এই যে বিষ্ণুদেব চয়ন, বিষ্ণুদেব একটি লাইন এইখানে ব্যবহার করতে পারায় আমার নিজের খুব ভালো লেগেছে, এই কারণে যে মুক্তিযুদ্ধ নিয়ে এবারের অনেক কবি অনেক কবিতা লিখেছিলেন, কিন্তু যদি সংখ্যার হিসেব করি তাহলে সম্ভবত বিষ্ণুদেব কবিতার সংখ্যাই সব থেকে বেশি। এবং আরো একটা কথা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বিষ্ণুদেব প্রথম যে বইটি প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু কলকাতা থেকে প্রকাশিত হয়নি, প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। মাওলা ব্রাদার্স, তারা এখনো আছেন, তারা বার করেছিলেন একটি বই, রবি করজ্জ্বল নিজ দেশে। এবং তার প্রায় প্রতিটা কবিতার মধ্যেই কোনো না কোনো ভাবে বাংলাদেশের প্রসঙ্গ, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ ছিল। শুধু এই কারণেই নয়, বাংলাদেশ হয়ে যাওয়ার পর বিষ্ণুর একটি কবিতা সংকলনও করেছিলেন, নিজের নয়, নিজের কবিতাও ছিল, আরো কয়েকজনের কবিতা নিয়ে একটি সংকলন করেছিলেন, বাংলাদেশের কবিতা প্রথম স্তবক, এরকম একটি নাম ছিল। ফলে বিষ্ণুদেব একটি কবিতা যেটা বেরিয়েছিল মুক্তিযুদ্ধ যখন চলছে সেই সময় 1971 সালের শারদীয়া পরিচয়, কবিতা অংশটা, শারদীয়া পরিচয় কবিতা অংশটা সে বছর শুরু হয়েছিল এই কবিতাটি দিয়েই। কবিতাটির নাম পত্রিকাতে ছিল 1947 থেকে 71 অনুজের গান। আর যখন বইয়ে দিলেন বিষ্ণুদেব, কবিতার নামটি বদল ঘটে, এমন কিছু বদল নয়, 47 থেকে 71টাকে একটু পরে নিয়ে যাবে, আর একটা শব্দ একটু বোধহয় বদলে দিয়েছিল কবিতা। তো আমি অবশ্য রবি করজ্জ্বল নিজ দেশে বইটি কখনোই চোখে দেখিনি, কোনো লাইব্রেরি আমার চোখে অন্তত পড়েনি। আর কবিতা সমগ্রে যে পাঠটা নেওয়া হয়েছে পবিত্র সরকার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্পাদনায়, সেটা ঈশাবস্য দিবান ঈশা বইতে সংকলিত কবিতাটা। কারণ রবি করজ্জ্বল নিজ দেশে যখন 1972 সালে বাংলাদেশ থেকে বেরোলো, তার ঠিক পরের বছর, এই বছর থেকে এই কলকাতা থেকে একটি বই বেরোয় ঈশাবস্য দিবান ঈশা, সেই বইতে রবি করজ্জ্বল নিজ দেশের সবকটি কবিতা চলে আসে। শোনা যাচ্ছে না? ঠিক আছে। তো এই কবিতার শেষ স্তবকটি পড়ে আমি আমার বক্তব্যে আসতে চাই। এই কবিতার জ্যেষ্ঠ বলে সম্বোধন করা হয়েছিল ওপার বাংলাকে। জ্যেষ্ঠ তোমরা গড়ে দিলে প্রতিভাস, তাই আমাদের গঙ্গার চরে চরে মেঘনার স্রোতে গড়ে তুলি ইতিহাস, উজ্জীবনের দগ্ধতে প্রান্তরে দুস্থ দগ্ধ হোক না বর্তমান, নীলাকাশ দুই দেশে করে গান, মৈত্রীতে বাঁধো আমাদের যৌবন। উজ্জীবনের দগ্ধতে প্রান্তর এই শব্দটা আমার নিজের খুব তাৎপর্যপূর্ণ মনে হয় এই কারণে যে 71 সালটা তো শুধুমাত্র মুক্তিযুদ্ধের বছর নয়, এবং তার কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল সম্ভবত বিংশ শতাব্দীর সব থেকে বড় না হলেও অন্যতম বড় গণহত্যার একটা পরম্পরা, যেটা প্রায় তার সবটা আমাদের সামনে যদি প্রকাশ পায়, সেটা পায়নি দুর্ভাগ্যবশত। তাহলে হয়তো ওই নাৎসি বাহিনীর গণহত্যাকেও লজ্জা দেবে, এমন সমস্ত কাণ্ড হয়েছিল। তার কিছু কিছু আমি আজকে উল্লেখ করবো, যেগুলো পেয়েছি আর যেগুলো লেখা আছে, সেগুলো স্মৃতিতে যেগুলো আছে সেগুলো আমি বাদ দিচ্ছি একেবারে, লিখিত তথ্যের উপর নির্ভর করেই আমি আমার বক্তব্য পেশ করছি। উজ্জীবন শব্দটা যেমন বাংলাদেশ মুক্তিযুদ্ধকে বোঝায়, তেমনি দগ্ধ তেপান্তর কথাটা আমার মনে হয়েছে
গণহত্যাটাকে ইঙ্গিত করে। সেই কারণেই আমি দেখতে চাই যে জীবন এবং এই দগ্ধ চেপান্তর এই বিষয়টা নিয়ে পড়শি দেশের বুদ্ধিজীবীরা কি ভাবছিলেন, তাদের লেখার মধ্যে কতখানি সেইটা আসছিল। এবার আলোচনা শুরুর আগে আরো একটা কথা আমাদের মনে করা রাখা দরকার যে একটা অন্য দেশে বসে আর একটা দেশ নিয়ে কথা বলার কিছু বিপদ আছে, এবং অন্য সময় বসে বললে তো আরো বিপদ আছে। কারণ একটা সময় পেরিয়ে গেছে, আমরা একটা নতুন সময়ের মধ্যে এখন আছি, এবং একটা দেশ 50 বছরের উপরে তার পথ চলা, আমরা একটা অন্য দেশে জন্মেছি। ফলে ওই দেশ মুক্তিযুদ্ধকে যেভাবে দেখে, আমাদের দেশে আমাদের দেখাটা কিন্তু অনেকটাই আলাদা, মানে সামগ্রিকভাবেই আলাদা। একজন বাংলাদেশি মানুষের কাছে মুক্তিযুদ্ধ যতখানি আবেগী এখনো আজও, আমাদের ভারতীয়দের কাছে সেইটাই বোধহয় নয়, এবং সেটা আশা করাটাও বোধহয় ঠিক নয়। সামগ্রিক বিচারে আমার মনে হয়েছে যে আমাদের দেখাটা অনেকটা আমাদের মানবীয়তা খুব চমৎকার একটা উদাহরণ উপমা ব্যবহার করেছেন ওই ফারাক্কা ব্রিজের মতো। আমাদের এই দেশে বসে দেখতে হলে আমরা সবসময় 47 সালটাকেই একটা উৎসব হিসেবে দেখি। 47 থেকে এই সময় পর্যন্ত দেখতে দেখতে আস্তে আস্তে আমি 71-এ এসে একটা অবসর পাই। ওইটা আমার একটা বিরতির সময়, যে সময় আমাদের দেশের উদ্বাস্তু নিয়ে ভাবনা চিন্তারও একটা একরকমের আমি বলবো প্যারাডাইম শিফট বা পারিকল্পিক বদল ঘটবে। ওই সময় আমাদের দেখা খুব বেশি চর্চার দরকার নেই। 71 সালের আগে লেখা একটা বাংলা উপন্যাস আর পরে লেখা একটা বাংলা উপন্যাস দুটো পাশাপাশি পড়লেই, কলকাতা থেকে লেখা হচ্ছে যেগুলো, খুব সহজেই বুঝে যায় যে কিভাবে ন্যারেটিভটা বদলে যায়। পার্টিশন আখ্যান নিয়ে যদি খুব নিবিড় গবেষণা করা যায়, তাহলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে যে মুক্তিযুদ্ধ কিভাবে একটা প্রতিবেশী দেশের সাহিত্যকেও খুব তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করে, এবং সেই প্রভাবটা সবসময় প্রত্যক্ষ নয়, অনেক সময় খুব পরোক্ষ, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এতে চলতেই থাকে। ফলে দুই দেশের মনোভঙ্গি মানসিকতা অবশ্যই আলাদা। আর এই ক্ষেত্রে আমি নিজে যেমন মার্ক্সবাদী পদ্ধতিটি ব্যবহার করারই পক্ষপাতী, যে কোনো একটা দেশ সম্পর্কে, তার জাতীয় সংকট সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই একজন মানুষকে বা একজন যিনি গবেষণা করছেন বা চিন্তা করছেন, তাকে অবশ্যই সেই দেশের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতেই দেখতে হবে বিষয়টাকে, তার নিজের দেশের প্রেক্ষিতে দেখলে হবে না। বড়জোর যেটা চলতে পারে, সেই সময়ে দাঁড়িয়ে অন্যান্য কয়েকটি দেশে কি চলছিল তার একটা সমান্তরাল আলোচনা চলতে পারে। এই কথাটা যেমন এঙ্গেলস বলে গেছেন, লেনিন বলেছেন, লুকাচ খুব জোর দিয়ে বলেছেন। ফলে আমি চেষ্টা করছি 71-এ দাঁড়িয়ে যা প্রতিক্রিয়া তার নিরিখেই বিষয়টাকে দেখবার। তো ঐতিহাসিকভাবে যদি আমাকে বিচার করতে হয় বা ঐতিহাসিক ঘটনাক্রমের মধ্যে যদি মুক্তিযুদ্ধকে আমি স্থাপন করতে চাই, তাহলে প্রথমে আমাদের এটা কিন্তু স্বীকার করতেই হবে যে 47 সালে যখন দেশ ভাগ হয়, পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই ঘটনাটাতে খুশি হয়েছিলেন। একটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি নতুন রাষ্ট্র পাওয়া গেছে। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার যে মাত্র 24 বছরের মধ্যে তাদেরকে একটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছিল, এবং একটা তাদের রাজনৈতিক চেতনার একটা মৌল পরিবর্তন ঘটে। পৃথিবীর কোনো বিপ্লব বা এরকম মৌল পরিবর্তনই হঠাৎ করে হয় না, এবং কোনো সম্মোহী বিদ্যার অনেক ভোজবাজিও কাজ করে না সেখানে। সেটা অবশ্যই তার দেশের ভিতর থেকেই, তার দেশের মধ্যে চলতে থাকা নানা ঘটনাক্রমের মধ্যে থেকেই ওই পরিবর্তনের কাছে একটা গোটা জাতিকে নিয়ে যায়। মুক্তিযুদ্ধ সেই রকম একটা পরিবর্তনের সূচনাই বলবো। হ্যাঁ, ওই সময় থেকেই এটা শুরু হচ্ছে। 1952 সালের ভাষা আন্দোলন,
তারপরে সামরিক শাসন, প্রায় 10 বছর সেটা টানা চলার পর গণ অভ্যুত্থান, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটি দেশ মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার প্রথম থেকেই যে ভারতবর্ষ বা অন্যান্য সমস্ত দেশ এই ব্যাপারটার সঙ্গে, বা বাংলাদেশে যা, বাংলাদেশ না তখন পূর্ব পাকিস্তান বা পাকিস্তানে যা ঘটছে সেই সম্পর্কে সচেতন ছিলেন বা সচেতন থাকার ন্যূনতম চেষ্টাও করেছিলেন, এমনকি অন্তত আমার কোনো সাক্ষ্য দেখেই মনে হয়। কেন বলি, যেমন 1955 সালে বাঙ্গুল কনফারেন্স হয়েছিল, যেটার কথা খুব কম উল্লেখ করা হয়। কেন কম উল্লেখ করা হয় আমি জানি না। এটা আফ্রিকা এবং এশিয়ার সদ্য স্বাধীন হওয়া কয়েকটি দেশের একটা কনফারেন্স, যেখানে সেই সমস্ত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের কথা, সোভিয়েত মার্কিন দ্বৈরথের কথা উঠে এসেছিল। কেমন ভাবে পশ্চিমের দেশগুলি আফ্রিকা এবং এশিয়ার সদ্য স্বাধীন হওয়া দেশগুলির উপরে আগ্রাসন করতে পারে, তার প্রতিরোধের কি রণপন্থা নেওয়া যেতে পারে, সেই সব নিয়েও কথা হয়েছিল। এত কিছুর মধ্যে কেউ খেয়ালই করেনি যে পাকিস্তান তার নিজের দেশেই একটা আস্ত উপনিবেশ তৈরি করে ফেলেছে। বলে বান্দুক কনফারেন্সে কিন্তু এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। ভারতবর্ষ খানিকটা ওয়াকিবহাল ছিল, তার একটাই কারণ উদ্বাস্তু স্রোত কোনোদিন থামেনি। 47-এ সেই যে শুরু হলো, পরপর আসতেই মানে এই স্রোতটা কোনোদিনই থামলো না। 64-তে গিয়ে দাঙ্গার ফলে অনেকটা বেড়ে গেল, তারপরে তো আছে। যখন সামরিক শাসন লাগু হচ্ছে পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে 1958 সালে, সেই বিষয়টা নিয়েও আন্তর্জাতিক মহলে খুব পরিচয় হয়নি। এটাও আমাকে দেখতে হবে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষিতে, কারণ এটা খুবই একটা আমার খুব এখন দেখতে গেলে আমি কি বলবো, ঠিক বিশেষণ খুঁজে পাচ্ছি না, মজার শব্দটা এখানে ব্যবহার করা যায় না, যে খুব খুব অন্যরকম একটা ব্যাপার যে দেশগুলো স্বাধীন হচ্ছে সবকটা দেশে আস্তে আস্তে সামরিক শাসনের দিকে যাচ্ছে এবং একজন স্বৈরাচারী শাসক সেখানে শাসন করছে, সে আফ্রিকাই হোক বা এশিয়ার বিভিন্ন দেশই হোক। ভারতবর্ষ একটা উজ্জ্বল ব্যতিক্রম। আর এই ম্যানিফেস্টোর প্রথম দিকের একটি বাক্যই ছিল যে ইউরোপ কমিউনিজমের ভয়ে কাঁপছে। কমিউনিজমের জুজু ছিল একটা, যে সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে স্বৈরাচারী শাসক বা সেনানায়কদের পর্যাপ্ত সাহায্য করে যাচ্ছে। ফলে যেটা বলছি যে আইয়ুব খানের যে সেনা শাসন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এখানে খুব, আমি এই সময় কিছু পত্রপত্রিকা দেখার সুযোগ পেয়েছি, সেটা নিয়ে খুব আলোচনা তখন হয়নি। কিন্তু যে কোনো দেশের সেনা শাসনে কি ভয়ঙ্কর সেটা সেই সময়ের মধ্যে দিয়ে যারা যান তাদের মনের মধ্যে একটা চিরস্থায়ী ছবি থেকে যায়। এটা প্রায় আদিম গুহাচিত্রের মতো একটা ছবি, কোনোদিন মন থেকে এটা যায় না। শামসুর রহমানের লেখায়, আহমদের লেখায়, আমার বাংলাদেশের সব থেকে পছন্দের সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের লেখায় এই সামরিক শাসনের কথা বারবার আসছে। আমি একজনের লেখা থেকে, আমি এবারের বুদ্ধিজীবীদের নিয়েই বলবো, একজনের কথা একটু উল্লেখ করি। আখতারুজ্জামান ইলিয়াস লিখছেন না, এটা বলছেন একটা সাক্ষাৎকারে, ভাষা আন্দোলনের বিজয় দেখতে না দেখতে নেতাদের মধ্যে মারামারি শুরু হয়। বড় নেতাদের ছোট লোকামি দেখে কে বলবে এদের সামনে রেখে দেশের মানুষ কি শক্ত দুর্গের পতন ঘটিয়েছিল। এদের মারামারি অছিলা করে আসে দেশে সামরিক শাসন। কৈশোর পার হচ্ছি তখন, সদ্য কলেজে ঢুকেছি, ওই যে সেনাবাহিনীর খাবার নিচে পড়লাম, সারাটা যৌবন কাল চলে গেল তারই সাহসীর ভিতর। আজও তা থেকে রেহাই মিলল না। মার্শাল ল জগদ্দল পাথরে চাপা পড়ে যে কিশোর পরিণত হলো যুবকে, যৌবনকাল পার করে আজ সে পক্ককেশ প্রৌঢ়। তার বৃদ্ধি কি আর 5টা দেশের মানুষের মতো হতে পারে? তার ক্ষোভ, গ্লানি, তার ব্যর্থতা, তার অসহায়ত্ব, তার অসন্তোষ, এই সবই কি আমার সময়ের প্রধান পরিচয়?
সত্যি তাই যে এটাই প্রধান পরিচয় কিনা এই প্রশ্ন আখতারুজ্জামানের ছিল এবং এই প্রশ্নটা নিয়েই তাকে চলে যেতে হয়েছে। তিনি যে মুক্তিযুদ্ধ নিয়ে খুব সবসময় যে খুব অন্যান্য লেখকদের মতো অতখানি আশাবাদী এবং খুব মুক্তিযুদ্ধকে খুব বড় একটা জায়গা দিয়েছিলেন তার চেতনার মধ্যে, এমনটা সবসময় নয়। কখনো কখনো খুব তার সমালোচনা করেছিলেন। যেভাবে ভাষা আন্দোলনের পর যে কথাটা এখানে বলা হলো যে নেতাদের আকচি দেশে সামরিক শাসনের পথটাকে প্রশস্ত করে দিল, তো এই সেনা শাসনের আমল থেকে তারপর এবং এই সেনা শাসনই বাংলাদেশকে একটা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যায় 1969-এ যেটা আরম্ভ হয়। তারপর থেকে কিন্তু নতুন করে শুরু হলো আবার উদ্বাস্তুর। দুটো দেশের মধ্যে সম্পর্ক, সেটা ভারত এবং পাকিস্তান সম্পর্ক, এর মধ্যে অনেক উত্থান পতন আছে। আমি রাষ্ট্রনৈতিক দিকটার মধ্যে যাচ্ছি না। বিশেষ করে উদ্বাস্তু মানুষদের প্রধান আশ্রয় হয়ে উঠেছিল মেঘালয়, অসম, ত্রিপুরা এবং সব থেকে বেশি পশ্চিমবঙ্গ। এই কয়েকটা রাজ্যের মানুষ এবং তার প্রশাসন, একই সঙ্গে তার লেখক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীরা প্রত্যেকেই এই প্রতিবেশী দেশের সংকট সম্পর্কে সম্যকভাবে ওয়াকিবহাল ছিলেন। তো বিশেষ করে 1971 সালে অপারেশন সার্চ লাইটের মধ্যে দিয়ে যেটা আরম্ভ হলো, যে পাকিস্তানের মানে সেই ঘটনাটা, সেই রাতের কথা অনেক বর্ণনা আছে, পাতার পর পাতা লেখা আছে, খুব নৃশংস একটা ছবি। তখন দুই দেশ একদম প্রায় কাঁধে কাঁধ জড়িয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছে। অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী সেই সময় আশ্রয় নিয়েছে, বাংলাদেশের বুদ্ধিজীবী কলকাতার কোথাও কোথাও। পরবর্তীকালে গোলাম মুর্শিদ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কলকাতার প্রতি ঘরেই বাংলাদেশের একজন করে বুদ্ধিজীবী ছিলেন এবং বাংলাদেশের বুদ্ধিজীবী ঘরে রাখাটা সেই সময় একটা স্টেটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছিল। সেটা অনেক পরের বলা, যাই হোক সেই বিষয়ে পরে আসছি। এই 70-এর দশকের কলকাতা প্রসঙ্গে মানুষরা একটা খুব চমৎকার কথা বলে গেছেন যে সেই সময় পশ্চিমবঙ্গের অবস্থাটাও তো খুব সুবিধের ছিল না, নকশাল আন্দোলন ইত্যাদি এই সমস্ত কিছু তো ছিলই, কিন্তু 70 দশকের কলকাতার একটা অন্য রূপও ছিল। এটা আমার সবসময় পুনরিপুর্ণের পত্রিক কথোপকথনের একটি কবিতার কথা খুব মনে পড়ে যে সে এক আশ্চর্য কলকাতা ছিল আমাদের। কলেজ স্ট্রিটের গায়ে কান্দি, ডালহৌসির ভিতরে তেলেঙ্গানা, আর রাজভবনের সামনে চট্টগ্রাম। একটা অদ্ভুত আন্তর্জাতিকতার ছবি ছিল সেই কলকাতা। সেই আন্তর্জাতিক মন নিয়ে এবং প্রতিবেশীর দুঃখে এই পারের লেখক বুদ্ধিজীবীরা অন্তত তাদের পাশে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে আকাশবাণীর কথা আমরা সবাই জানি, আমি নিজে অবশ্য খুব প্রত্যক্ষভাবে জানি, এটা বলতে পারবো না, কারণ বলাই বাহুল্য তখন সেটা আমার পক্ষে শোনার জন্য সম্ভব ছিল না। যা শুনেছি বা যা বিভিন্ন পরে লেখায় দেখেছি, আকাশবাণী একটি সরকারি প্রতিষ্ঠান, ফলে সেই চলেছে তার সরকারি নীতিতে, যেখানে ভারত সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে। আকাশবাণী সমর্থন না করে কোনো উপায় ছিল না। ফলে আকাশবাণীর বক্তব্য নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যাকে রাষ্ট্রীয়ভাবে কেউ নির্দেশ দেয়নি, স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছে, এমনই বিরোধিতাও করেছে, তার বয়ানটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ আকাশবাণীর তো উপায় ছিল না বিরোধিতা করার, তাকে সমর্থন করতেই হতো, কারণ দেশটাই সমর্থন করছে, প্রসার ভারতী কি করে তার উল্টো দিকে হাঁটবে। কিন্তু আকাশবাণীর ভূমিকাকে আমি একদম ছোটখাটো করছি না, কেমন আমি মানে আমার এই বক্তব্যে যেন এইরকম কোনো বার্তা কারো কাছেই না পৌঁছে। আকাশবাণীটাকে আমি সবিনয়ে নমস্কার করে পাশে সরিয়ে রাখছি। আমি আরো একটা দলকে পাশে সরিয়ে রাখছি। একটা চমৎকার গল্প বেরিয়েছিল সেই সময় 71 সালে কালান্তর পত্রিকায়, অমলেন্দু চক্রবর্তী মুক্তিযুদ্ধ, খুব সম্প্রতি
আমারই এক বন্ধু একটি পত্রিকা বার করে পড়ছি, সেখানে এই গল্পটি ছাপা হয়েছে। গল্পটা পড়ে আমি অভিভূত হয়ে গেছি বলা যায়। মুক্তিযুদ্ধ গল্পে আছে হরিহর পণ্ডিত নামে একজনের কথা, বৃদ্ধ, তার চোখে ছানি, তার স্ত্রী পঙ্গু, তার দুই ছেলে, একজন পুলিশের গুলিতে মারা গেছে, আর একজন কারখানায় একটা দুর্ঘটনায় মারা গেছে। আর মেয়ে বিয়ে হয়েছিল, সে বাপের বাড়ি থেকে রেখে দিয়ে দিয়েছে। তাহলে ওই বৃদ্ধের ওপরেই তারা সবাই নির্ভরশীল। সেই বৃদ্ধের পেশা হচ্ছে ক্যানভাসের। তিনি নানা জায়গায় বই ফেরি করে বেড়ায়। এই পেশাটা এখন উঠে গেছে তার, কিন্তু এই গল্পে তার একটা, তিনি অনেক কাল আগে খুলনা থেকে এসেছিলেন, দমদমের কাছে কোনো একটা বস্তিতে তিনি থাকেন। উদ্বাস্তুর ছেঁড়া কাঁথা, কাঁথা শব্দটা নেই, বড়াই বাহুল আছে ক্যাথা, এই নামে তিনি একটি ছোট ছোটি বই লিখেছিলেন। সেই বইটা ফিল করে আসলে বিক্রি হয়েছিল, কিন্তু ওই বই তো বেশি লোকে চায় না, ফলে তাকে ওই রগে মশলাদার জিনিস পরিবেশন করতে হয়েছে। যেমন তার কিরকম তিনি লিখতেন সেই সময়, তার কয়েকটা নাম আমি লিখে এনেছি, দেখি। হ্যাঁ, বুড়ো মানুষের বিয়ের স্বাদ, বুড়ো দাদুর রসের কীর্তন, পরকীয়া প্রেমের ভাত, গোটা 60 দশক জুড়ে এই বইগুলো তিনি লিখত। বই মানে কিন্তু পুস্তিকা, ট্রেনে যেগুলো বিক্রি হয়, এখন বিক্রি হয় এক ধরনের চুটকি জাতীয় বই, সেই ধরনের বই। এবং এই 3টে বই তাকে অনেক টাকা দিয়েছিল। হঠাৎ তার কাছে খবর আসে বাংলাদেশে এরকম একটা শুরু হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে মনে হচ্ছে। তিনি প্রায় বৃদ্ধ বয়সে আর একবার একটা প্রায় ফেটে পড়েন। তখন তিনি আরো দুটো এরকম পুস্তিকার মতো তিনি লেখেন, কিন্তু যিনি ছেপে দেন তিনি ছাপতে চান না। নিজের যা কিছু সম্পদ ছিল সেই দিকে ছেপে বার করেন এবং লোকাল জন্য ফিল করতে বেরিয়ে যান, কেউ না কিনলে এমনি বিলিয়ে দেবেন। আজকে বাংলাদেশ ভবনে দাঁড়িয়ে এই কথাটা বলতে আমার খুবই ভালো লাগছে, এই কারণে যে আমি চাইবো এই ধরনের হরিহরের মতো মানুষ, কেমন হরিহর বললে আমাদের কার কথা মনে পড়ে, পথের কাছে হরিহরের কথা, যে এরকম যাত্রা টাত্রা ইত্যাদি লিখত, মানে আধুনিকতা যাকে স্পর্শ করেনি, সাহিত্যের আধুনিকতা, এই মানুষটি অনেকটা সেই রকম। গল্প হলেও সরি যুক্তিতর্ক গল্পে একজন এরকম মানুষ পেয়েছিলাম যে 47 সালের পর থেকে দুই বাংলার সাংস্কৃতিক মিলনের কথা বলে আসছেন নীলকণ্ঠ। নীলকণ্ঠ নিজের পরিচয় দেন ব্রোকেন ইন্টেলেকচুয়াল হিসেবে। হরিহর কিন্তু সেরকম ব্রোকেন ইন্টেলেকচুয়াল না। মুক্তিযুদ্ধ ঘটছে, তার যা কিছু সম্বল আছে তাই নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম ছিল না। এরকম বই হয়তো সত্যি সত্যি কিছু বেরিয়েছিল। যেটা বলছিলাম, বাংলাদেশ ভবনে দাঁড়িয়ে এই কথা বলতে মানে আমার অনুরোধই থাকবে যে এই ধরনের যদি কোনো একটা প্রজেক্ট নেওয়া যায়, অন্নদা শঙ্কর রায় কি লিখেছিলেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া ছিল, এটা পাওয়া খুব সহজ। যে কোনো মানুষ দুদিনের চেষ্টাতেই এগুলো খুঁজে বার করতে পারে। কিন্তু এইরকম মানুষ কোথায় কি, কার বাড়ির কোন ভাড়ার ঘরে কি রয়ে গেছে, নিশ্চয়ই আছে। কেউ একটা বই বেরোলে পৃথিবী থেকে কখনো নিশ্চিহ্ন হয়ে যায় না, কোথাও না কোথাও আছে। একটা বড় প্রজেক্ট নিয়ে যদি সারা বাংলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সেই রকম কিছু ডকুমেন্ট খুঁজে বার করা যায়, তার থেকে ভালো আর কি হতে পারে। আমাদের আলোচনায় আমরা হরিহরকে নিয়ে কথা বলার অবকাশ নেই, কারণ হরিহর তো বুদ্ধিজীবী নন। যাদের নিয়ে কথা বলছি আমাদের সেই সময় যাদের নিয়ে কথা বলতে চাইছি, মৈত্রেয়ী দেবী, গৌরী আয়ু, অন্নদা শঙ্কর রায়, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এইরকম আরো অনেকে, সুভাষ মুখোপাধ্যায়। প্রথমে একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার যে এরা প্রত্যেকেই কিন্তু মানে শুধু কাগজে লড়াই নয়, এরা কাগজে তো লিখেইছিলেন, সে তো ঠিকই আছে। এর প্রত্যেকেই যে সময় অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করেছিলেন। একাধিক সংঘ তৈরি হয়েছিল বাংলাদেশের জন্য ত্রাণ সংগ্রহ করা, উদ্বাস্তুদের জন্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য করা। একটা বই আছে, অনেক পরে বেরোনো, সেই কারণে সেই বইটাকে আমি আলোচনায় রাখিনি। এত রক্ত কেন, বিসর্জনের এই বাক্যটাকে নিয়ে
বই মৈত্রী দেবীর ওই দেবী পরিচয়টাই আমাদের কাছে মুখ্য হয়ে উঠেছে, রবীন্দ্রনাথ ইত্যাদি। তার যে এইরকম একটা পরিচিতিও আছে, নবজাতক বলে একটি পত্রিকা তিনি সম্পাদনা করতেন। তার মধ্যে এই সমস্ত উদ্যোগের কথা লিপিবদ্ধ করা আছে। 1986 সালে এই বই লেখা হয়েছিল এবং এই বই বলাই বহুল হারিয়ে গেছে মানে বাজারে পাওয়া যায় না, নিশ্চয়ই আছে কিন্তু থাকবে বলে। আমি বইটা এখন এর মধ্যে জোগাড় করতে পারছিলাম না, আমাকে অভিজিৎ বইটা জোগাড় করে দিয়েছি খুব চটচটি। তো কিরকম কাজ করতেন, মানে এমন একটা উদাহরণ দেওয়া যাক। বাংলাদেশ সহায়ক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমিতি বলে একটা সংগঠন তৈরি হয়েছিল। কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের ছিল না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে 4 এপ্রিল 71 সালে এটা তৈরি হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রধান, তিনি একজন কংগ্রেসী মানুষ, আর সব থেকে বেশি কাজ যিনি করতেন তিনি দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বামপন্থী মানুষ। তাহলে এটা একটা প্ল্যাটফর্ম ছিল, বিভিন্ন মতাদর্শের মানুষ এই প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছিলেন। তারা নিজেদের মতো করে মুক্তিযুদ্ধকে সাহায্যের চেষ্টা করেছিলেন। তো এই সমিতির পক্ষে বেশ কিছু বিজ্ঞাপন, আবেদন প্রকাশিত হয়। পুরোটা আমি আর পড়ছি না। তারা কি করতে চেয়েছিল? বলতে চেয়েছিল যে আমরা বাংলাদেশের ন্যায্য সংগ্রামের পাশে আছি, থাকবো। মনুষ্যত্বের এত বড় অসম্মানের সময় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমাদের দিতে হবে কি কি দিয়ে দেওয়ার কথা বলছে। গৃহহীনকে আশ্রয়, ক্ষুরিতকে খাদ্য, বেদান্তকে সান্ত্বনা, রোগার্তকে ঔষধ ও শুশ্রূষা। তো তার জন্য অর্থ সাহায্য চাওয়া হচ্ছে। তো এই আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম যে শুনে মনে হতে পারে যে সবাই মনে তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশেই ছিলেন, এমনটা মোটেও না। কয়েকজন ছিলেন তার খুবই বিখ্যাত মানুষ, তাদের 3 জনের কথা আমি অন্তত উল্লেখ করি। একজন সমর সেন, মহাশ্বেতা দেবী এবং মৃণাল সেন। এক বাক্যে সবাই 3 জনকে চেনেন। তাদের অবজারভেশন ছিল বা তাদের দৃষ্টিভঙ্গি ছিল খানিকটা অন্যরকম। আমার এটা খুবই খারাপ লাগে যে মুক্তিযুদ্ধ নিয়ে আগেও অনেক বেশ কিছু কাজ হয়েছে, এখনো হচ্ছে, আমি কোথাও সমর সেনের উল্লেখ দেখি না, ফ্রন্টিয়ারের উল্লেখ দেখি না। গোটা 71 সাল জুড়ে ফ্রন্টিয়ারে কত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আর সেই সঙ্গে সমর সেনের তীব্র, একই সঙ্গে তীক্ষ্ণ সম্পাদকীয় মন্তব্য, যা কখনো মুক্তিযোদ্ধাদের দিচ্ছে, কখনো সেই সময় যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তাকে তীব্র খোঁচা মারা হচ্ছে। কিন্তু যারা এই বিষয়টা নিয়ে গবেষণা করেন, কেন ফ্রন্টিয়ারকে একটা গুরুত্ব দেন না, এটা আমার খুবই আশ্চর্যের লাগে। ফ্রন্টিয়ারে একজন মানে শান্তিনিকেতনে দাঁড়িয়ে এটা বলতে ভালো লাগে যে অরুণ মজুমদার বই লিখতেন। অরুণ ছিলেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের শিক্ষক, এই নামে ফ্রন্টিয়ারে নিয়মিত লিখতেন এবং বাংলাদেশ বিষয়ে বেশ কিছু প্রতিবেদন তার উপর ছাপা হয়েছিল। এত কিছু ছাপা হয়েছিল, তাহলে বলছি কেন সমর সেন বিরোধী অবস্থান নিয়েছিলেন, একটা তীর্যক অবস্থান নিয়েছিলেন। ফ্রন্টিয়ার যদি আমি না দেখতাম, তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি যে মুক্তিযুদ্ধের সময়টা আন্তর্জাতিক পটভূমি সম্পর্কে আমার কোনো কাণ্ডজ্ঞান হতো না। সমর সেনের সম্পাদকীয় একটা নজর ছিল সারা বিশ্ব ব্যবস্থার উপরে। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত, চীন, এরা পরস্পর সম্পর্কে কি ভাবছে, ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে কি ঘটছে, শ্রীলঙ্কা নিয়ে ভারত এবং চীনের অবস্থান ঠিক কেমন, এই সমস্ত কিছু প্রেক্ষিতে সমর সেন দেখার চেষ্টা করছিলেন মুক্তিযুদ্ধে ভারতের যোগদান এবং ভারতের অবস্থান। এটা আমরা জানি যে ফ্রন্টিয়ার খানিকটা হলেও সেই সময়ে নকশাল বাড়ির আন্দোলনকে খানিকটা সমর্থনই করেছিল। ফলে একটা দেশে যে সরকার খুব স্বৈরাচারী, খুব কঠোরভাবে যুবকদের, ছাত্রদের দমন করছে, হত্যা করছে, সেটা যে শুধু বাংলাদেশে ঘটছে এমন নয়, পশ্চিমবঙ্গে ঘটছে এমন নয়,
সেটা অন্ধ্রপ্রদেশে ঘটছে, মহারাষ্ট্রে ঘটছে, বিভিন্ন জায়গাতেই ঘটছে। আর সেই দেশটাই অন্য একটা দেশে মাসিহা হয়ে যাচ্ছে। এই দ্বিচারিতা সমর সেনের মতো মানুষের পক্ষে তো মেনে নেওয়া সম্ভব নয়। ফলে সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে সমর সেনের ব্যঙ্গ বিদ্রুপ সেগুলো সবই সহ্য করতে হয়েছিল। ফ্রন্টিয়ার থেকে কিছু রিপোর্ট আপনারা দেখে নিতে পারেন, তার কারণ ফ্রন্টিয়ার সবটা অনলাইনে পাওয়া যায়, ফ্রন্টিয়ার পাওয়া যায় না। এটা আমি 3-4 দিন আগে ওটা আফসোস করছিলাম, পরে দেখলাম যে ফ্রন্টিয়ার সবটা অনলাইনে প্রতিটি সংখ্যা আছে একদম প্রথম থেকে। আপনারা দেখে নিতে পারেন, আমি একটা পিকচার পাচ্ছি। মৃণাল সেনের কথা একটু বলা যায়। মৃণাল সেন এই বিষয়ে খুব মন্তব্য আমি পেয়েছি এমন না। একটা সিনেমার কথা বলি, সেই সিনেমা আমরা সবাই দেখেছি, কলকাতা 71। কলকাতা 71-এর কয়েকটা গল্প ছিল, শেষ গল্পটা একটা বড় পার্টি, প্রচুর খানাপিনা হচ্ছে, সেখানে বিদ্যুৎ লগের চামড়ার কম থেকে আরম্ভ করে জুতো এই সমস্ত নিয়ে নানা রকম অর্থাৎ যে কথাগুলো মানে নেই, সেই যে কথা মদ্যপান করে সাধারণ মানুষ আলোচনা করে সেই সমস্ত নিয়ে কথা হচ্ছে। তার মধ্যে এক অভিজাত মহিলাকে দেখা গেল, তিনি তাকে সম্ভবত তার প্রণয়ী সে বলছে যে আপনাকে দেখলাম সেদিন চৌরঙ্গীর কাছে, যে হ্যাঁ বাংলাদেশের জন্য ত্রাণ সংগ্রহ করতে গেছিলাম, ওভালটিনের কৌটো তাতে সাদা কাপড় ধরে, ওভালটিন নিয়েও একটা খোঁচা আছে ওখানে। তারপরে বলছেন যে সারাদিন ওই কৌটো ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে ঠন ঠন করে এর কাছে হাত পেতে চাওয়া এত এম্বারেসিং লাগছিল। আর সবকিছু হয়ে যাওয়ার পর আমাদের মেয়েরা সবাই বললো সারাদিন ধরে এত পরিশ্রম হয়েছে। লাইনটা বাক্যটা একটু পড়ি, কোথায় আছে, আচ্ছা ঠিক আছে। বলছেন যে সারাদিন ধরে আমাদের এত পরিশ্রম হয়েছে, আমাদের কিন্তু একটা কোয়ালিটি আইসক্রিম খাওয়াতেই হবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ এবং উদ্বাস্তুদের জন্য তারা ত্রাণ সংগ্রহ করতে গেছে, সংগ্রহ করার হচ্ছে এত পরিশ্রম হয়েছে, আমাদের কোয়ালিটি আইসক্রিম খাওয়াতেই হবে। এবং মৃণাল সেনের মতো পরিচালক এই সুযোগটি ছাড়বেন কেন? তারপরে যেটা মৃণাল সেন কখনোই করেন না, দুবার এই কথাটা ফিরে আসে। একটা উদ্বাস্তু ক্যাম্প দেখানো হয়, সেইখানে একেবারে অপুষ্টিতে ভুগছে শিশু, ধর্ষিতা মেয়েরা, তাদের দেখানো হচ্ছে, আর পিছন দিয়ে ওই ইকো হচ্ছে ওই কথাটা, কোয়ালিটি আইসক্রিম খাওয়াতেই হবে। তারপরে আবার ফিরে আসে পার্টিতে, এবং পার্টিতে ফিরে আসে ডিপ ফোকাসের মধ্যে সবটা যখন আমরা দেখছি, হঠাৎ করে সেটা অন্ধকার হয়ে যায় এবং একটা কাটা মন্ডুর ভেসে আসে। আজ সকালে যাকে হত্যা করা হয়েছে সে এসে সরাসরি প্রশ্ন চলে যায়, আপনারা সবাই এত নিস্পৃহ কেন? আমরা এই দেশের মানুষ না? আপনাদের কিছু রাগ হয় না? এই একটা মৃণাল সেনের অবজারভেশন আমার নিজের মুক্তিযুদ্ধের দিক থেকে খুবই জরুরি মনে হয়। আর সব থেকে বেশি তিনি খর্বহস্ত ছিলেন বলা যেতে পারে, তিনি হচ্ছে মহাসেনা দেবী। মহাসেনা দেবী সবসময়ই যারা যারা আর কি খুবই অবদমিত দলিত তাদের পাশে দাঁড়ান, কিন্তু এই ক্ষেত্রে খুব আশ্চর্য একটা অবস্থান। এবং তার নিজের জায়গাতে তিনি চিরদিন এটাতেই স্টিক করেছিলেন। বুদ্ধিজীবীদের অবস্থান নিয়ে মূলত বক্তব্য বলছিলেন যে দেশের বিষয়ে নীরব থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে যত আত্মদান ও আদর্শবাদিতা দেখে যারা লিখছে সেটা আসলে নকশাল বিরোধিতারই নামান্তর। এবং কি বলছেন, এই কাজ যারা করছেন তাদের বিষয়ে আমরা যেন সারা জীবন সতর্ক ও অতন্দ্র থাকি। নিজের ছেলে ভাই বন্ধুর জন্য যারা অত্যন্ত হেরোয়, তারা ঘর বা পর কারো বন্ধু হবার যোগ্য নয়। ওই বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলছিলেন যে যারা বাংলাদেশ নিয়ে এত বেশি মানে ওর কথায় মায়া কান্না কাঁদছেন, তাদের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কেন? কারণ তারা নকশাল নিধন বিষয়ে একেবারে নিশ্চিত। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তিনি খুবই স্নেহ করতেন। দীপেন বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ওই বাংলাদেশ সহায়ক বুদ্ধিজীবী সমিতির জন্য সই সংগ্রহের জন্য। সই তো করেনি, বলে দিয়েছিলেন এই কথা, বাংলাদেশে যা হচ্ছে তার নিন্দনীয় 100 বার। পশ্চিমবঙ্গে কলকাতার ছেলেরা এই পাড়া থেকে ও পাড়ায় যেতে নিত্য আহত হচ্ছে, সেই বিষয়ে উক্ত সমিতির কোনো ইনভলভমেন্ট নেই। যখন তখন সমিতির সঙ্গে আমি থাকতে নারাজ।
পশ্চিমবঙ্গে কি স্বাভাবিক অবস্থার মুখোশের পিছনে অস্বাভাবিক বর্বরতা চলছে না? তীব্র প্রশ্ন। আমি এগুলোকে এই তিনজনের ব্যক্তিগত মত হিসেবে দেখতে নারাজ। কারণ খেয়াল করুন, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন পাকিস্তানকে সাপোর্ট করছে, সোভিয়েত ভারতবর্ষকে সাপোর্ট করছে, ফলে এবং ভারতবর্ষের ভেতরকার এরকম একটা অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে একজন বুদ্ধিজীবীর পক্ষে পক্ষ নিতে পারাটা খুবই শক্ত। হ্যাঁ, এবং এরা তিনজন কেউ কিন্তু বাংলাদেশের আত্মবলিদান, মুক্তিযুদ্ধ এইগুলোর বিরোধিতা করছে না। খেয়াল করার বিষয়, তিনজনই বিরোধিতা করছেন একটা জিনিসের, এই দেশের মানুষের মরণ। একবারও বলছে না মুক্তিযুদ্ধের ভোগাস ইত্যাদি কিছু না, একবারও বলেনি। একটা দল যেমন এই প্রচার চালিয়েছিল যে মুক্তিযুদ্ধ ব্যাপারটাই গোটাটাই হচ্ছে কংগ্রেসের একটা প্রোপাগান্ডা, এবং সেটা যে শুধু ভারতবর্ষের তাই নয়, বাংলাদেশের নকশালের মধ্যেও এটা চালু ছিল। এরকম একটা নথিবান সংগঠন বাংলাদেশের একটা অংশ অন্তত একটি বিশ্বাস করত ইন্দিরা এবং ইয়াহিয়া খান আসলে একই মুদ্রার দুই পিঠ। মুক্তিযুদ্ধের মধ্যে এইটা আসলে মস্কোর অবস্থা, সরি পিকিং এর অবস্থানের কারণে, অর্থাৎ চীন যেহেতু পাকিস্তানকে সমর্থন করছে, সুতরাং অতিমান রাজনৈতিক দল অবশ্যই চীনের বিরোধী অবস্থান নেওয়ার জন্য মুক্তিযুদ্ধেরও বিরোধী অবস্থান নেবে। এইটা মানে কি বলবো, কমিউনিস্ট পার্টির একটা আদি বিভ্রান্তি বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই। এইরকম ভ্রান্ত অবস্থান কতবার কমিউনিস্ট পার্টি নিয়েছে, বিশেষ করে উপমহাদেশের কমিউনিস্ট পার্টি, শুধু ভারতের কথা বলছি না, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সব কটা দেশ মাথায় রেখে নিয়েছি। ভুল করতে 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 আবার যেন ভুল করার জন্য আবার ভুল করে। সেই সময় একটা দল, গ্রুপ অন্তত, মানে যারা আমাদের দেশের কমিউনিস্টদের মানে প্রথম থেকে যে গ্রুপটা আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা অখণ্ড সিপিআই, তারা সেইভাবে কিন্তু ভুল করেনি। অন্তত পরিচয় পাতায় লেখা হয়েছিল এরকম একটা কথা যে কমিউনিস্ট পার্টি যেমন আন্তর্জাতিক, তার বিভ্রান্তিও তেমনি আন্তর্জাতিক। ফলে চীন কি করছে, সোভিয়েত কি করছে, এই ভেবে পড়শি দেশটি আমাকে অবস্থান নিতে চলবে না। এইটা আসলে মার্কসিজমকে একটা সিস্টেম হিসেবে দেখার বিপদ, যে একটা চেনা খাঁচার মধ্যে সমস্ত কিছুকে ভরে দেওয়া। মার্কসিজম মোটেও তো একটা সিস্টেম নয়, সেটা একটা তার কিছু ভাবনী প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রেই করা যায়। সেই পরিশ্রমটা বা সেইটুকু উদ্ভাবনী ক্ষমতা সবসময়ই কমিউনিস্টদের মধ্যে থাকে এমন নয়, কিন্তু এই সময় ছিল। এটা দেখলে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে গোপাল হালদার, দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং পরিচয় সম্পাদক মন্ডলীর মধ্যে যারা যারা ছিলেন, প্রত্যেকে, গোলাম কুদ্দুস থেকে আরম্ভ করে প্রত্যেকেই, সুভাষ মুখোপাধ্যায়, প্রত্যেকেই তারা নিজের মতো অবস্থান নিয়েছিলেন এবং এটা বলেছিলেন যে এইবারে অতিবামদের অবস্থান দেখে আমাদের মনে পড়ে যাচ্ছে ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির যে অবস্থান, অথবা দ্বিতীয় কংগ্রেসে, মানে আমাদের দেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস, যেটা 48-এ হয়েছিল, পিসি যোশী পরিবর্তে রণধীরে যেবারে পার্টি সম্পাদক হলেন এবং বলা হলো যে আজ ঝুটা হয়, আমার হিন্দি অত্যন্ত খারাপ, ব্যাপারটা এই যে স্বাধীনতার কোনো মূল্য নেই, এই আর কি। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরে এটা বলেছিলেন যে সেই সময় আমাদের এটা ভুলই হয়েছিল। তার হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তো শ্রীরাজি তার সঙ্গে কি কথা বলেছিলেন, তিনি এই সমস্ত বলার ব্যাপারে কতখানি সতর্ক, আমি এটা শ্রীরাজির কাছ থেকেই জেনেছি। তিনি তার লেখায় এটা বলেছিলেন যে সেই সময় আমাদের ওই অবস্থানটা খুবই ভুল অবস্থান ছিল। এইবারে কিন্তু এই ভুল হয়নি, কারণ এর মধ্যে তখন তারা অনেকটি প্রবীণ হয়ে গেছে। তারা দেখছিলেন একটা নতুন রকমের জীবন, যেটা হয়তো 19 শতাব্দীর নবজাগরণের মধ্যে সবাইকে এতখানি পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে দুটো ব্যাপারে খুবই তারা উৎসাহী হয়েছিলেন, কারণ পূর্ব পাকিস্তানে সেই সময় গত 2 বছরে যেটা ঘটেছিল, সেটা তার মধ্যে কোনো ধর্মীয় উন্মাদনার ব্যাপার ছিল না, ধর্ম বিযুক্ত একটা র্যাডিক্যাল ব্যাপার হয়েছিল এবং মুসলমান সমাজকে
র্যাডিক্যাল রাজনীতির পাঠ দিতে পারেনি আমাদের নবজাগরণ, আমাদের কমিউনিস্ট আন্দোলন পর্যন্ত। এবং আরো একটা জিনিস খেয়াল করুন, আমাদের নবজাগরণ বলুন, কমিউনিস্ট আন্দোলন বলুন, দুটো ব্যাপারে কিন্তু বিদেশি কিছু মনোভাব, কিছু মতবাদের প্রভাবে ঘটেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারটা কিন্তু সেরকম নয়, বিদেশি সাহায্য টাহায্য নয়, মাটি থেকে উঠে আসা, সেই দেশে যা ঘটছে তার প্রেক্ষিতে হওয়া, এর মধ্যে কোনো বিদেশি অনুপ্রেরণা ইত্যাদি কিচ্ছু ছিল না। গোপাল হালদারের একটু একটা উদ্ধৃতি যদি আমি খানিকটা, তাহলে গোপাল হালদারের কথাটা আমি পড়ছি না, 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো। গোপাল হালদার বলেছিলেন যে এই সমস্ত কিছুর মধ্যে একটা ভাবি বাঙালির আবির্ভাব আমি দেখতে পাচ্ছি। এইবারের স্বাধীনতার পরে বাঙালির কিছু অবক্ষয় বা নকশাল আন্দোলনটাকে তারা তো সমর্থন করতে পারেননি, যে রাগী চোখে একদল যুবক বেরিয়ে গেলেন, সেইটাই প্রবীণ বাঙালিদের সমর্থন পায়নি। কিন্তু পূর্ববঙ্গের উজ্জীবন তাদেরকে ভাবিয়েছিল এবং হয়েছিল যে একটা ভাবি বাঙালি আবির্ভূত হচ্ছে। আমি আরেকজনের কথা বলে শেষ করি, তিনি সুভাষ মুখোপাধ্যায়। কারণ সবাই উজ্জীবন নিয়েই বলেছেন, দগ্ধ দ্বীপান্তরের কথা পাওয়া যায় একমাত্র সুভাষ মুখোপাধ্যায়ের লেখায়। তিনি বাংলাদেশ গেছিলেন সাতক্ষীরাতে, বেশ কিছুদিন ছিলেন। সেই সময় কিছু প্রতিবেদন বেরিয়েছিল আনন্দবাজার এবং পরিচয়ে। তার একটা একটু পড়ি, ক্ষমা করবেন, এর মধ্যে নৃশংসতা আছে এবং এই বক্তব্য মনে হতে পারে কবি সুলভ নয়, সেই সময় অনেকের মনে হয়েছিল। ব্যথা পেলে আমার লাগে মানুষকে, তাই ব্যথা দিতে স্বাভাবিকভাবেই আমার বাধে। কিন্তু যশোরের আহমেদ খানকে সামনে পেলে আমি তাকে নিজের হাতে গুলি করে মারতে পারি, কারণ বিহারি আহমেদ খান মানুষ নয়। মনিরামপুরের মেহের আলী জল্লাদকে থানায় হাজতে মুক্তিবাহিনীর লোকজনরা যদি পাহারা দিয়ে না রাখতো, তাকে আমি এক কোপে দুখানা করে ফেলতে পারতাম, কারণ বাঙালি মেহের আলীও মানুষ নয়। মানুষ জবাই করার ঠিকা নিয়েছিল যশোরের আহমদ খান। মনিরামপুরের রাজাকার দলের মেহের আলী 101টা মানুষ খুন করে গোটা তল্লাটে জল্লাদ বলে নাম কিনেছে। ক্ষমা? ওরা মানুষ নয়, ওদের ক্ষমা নেই। লেখাটার নাম ছিল ক্ষমা, ক্ষমা নেই। এই লেখাটা পড়ে মৈত্রী দেবী মানে খুবই বিচলিত হয়েছিলেন, শুধু নয় বিরক্ত হয়েছিলেন এবং একটা তীব্র আক্রমণ করেছিলেন যে এইটা কোনো কবির মতো লেখায় না। শুনতে পাই তিনি কবি, খুব ব্যক্তি আক্রমণ ছিল, সেটা অন্য প্রশ্ন। সুভাষ দমে যাননি। তারপরের লেখাটাই ছিল একটি নির্দয় দোয়েল পাখি, দয়কাল লেখেনি, দয়েল, সেই বানানটা নিয়ে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কে যাচ্ছি না। সেই লেখাটার মধ্যে একটা বর্ণনা আছে যে ধর্ষিতা পিঠ থেকে একটি দোয়েল পাখি, মৃত অবশ্যই, কৃমি খুঁটে খাচ্ছে। তো তার পায়ের দিকটা খুবলে খাচ্ছে একটা শিয়াল, একসঙ্গে এটা চোখে পড়েছিল সুভাষের। খুবই ডিস্টার্বিং গোটা বইতে। ওই লেখাটা শেষ করেছিলেন সুভাষ এইভাবে যে বড় হৃদয়হীন একটা ব্যাপার ঘটে গেল আমার জীবনে। আমি কি আমার কবিতায় কোনোদিন আর শান্তভাবে দোয়েল পাখির কথা বলতে পারবো? আমি জানি না 71 পরবর্তী কবিতা, সুভাষের কবিতায় সত্যি সত্যি দোয়েল পাখির কথা আছে কিনা। মৈত্রী দেবী এত করে বলছেন, আরো অনেকেই বলছিলেন, কেন সুভাষ মুখোপাধ্যায় এগুলোকে লিখে রাখছিলেন? এইগুলো তো ভুলে যাওয়ারই কথা। সত্যি সত্যি তো বাংলাদেশ 71 সাল পরবর্তী সময়ে গণহত্যাকে ভুলতেই চেয়েছে, যে কোনো দেশই যেভাবে চায়, কিন্তু ভুলতে চাওয়াটাই আসল কথা নয়, মনে রাখারও দরকার আছে এই সমস্যাটা। কারণ এইগুলো প্রতি মুহূর্তে আমাদের শেখায় এইরকম আর কোনোভাবেই আমরা হতে দেব না, এরকম হতে দিলে চলবে না। তা না করার জন্য, মানে এরকম হতে না দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন আমাকে তাই দিয়ে করতে হবে। সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, একটুখানি বলি, আমি একটা ভয়ের কথা বলি, নিষ্ঠুরতা আর অপরাধের
মজুদ সাক্ষ্য প্রমাণগুলো অবিকলভাবে অবিকৃত অবস্থায় থাকবে তো? মামুদপুরে সেই কসাইখানার সামনে একটা গ্রামবাসী প্রকাণ্ড কাটারি দেখে বলেছিল, এই দেখুন, এই দিয়ে এখানে মানুষ কাটা হতো। আমি বলেছিলাম এটা কিন্তু যত্ন করে রেখে দেবেন, পরে জাদুঘরের জন্য দরকার হতে পারে। জাদুঘর হয়নি মুহূর্তার, অনেক পরে মুমতাসির মামুনের চেষ্টায় বছর 8 আগে বোধহয় একটি জাদুঘর ঢাকায় হয়েছে। সেখানে মামুন অনেক এরকম জিনিস সংরক্ষণের চেষ্টা করেছে। কিন্তু এতদিন পর, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ বড় বেশি বিজয় নিয়ে মেতে উঠেছিল, হয়তো রণক্ষেত্র আড়ালে চলে গেছিল। ওই বইয়ের শেষে সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন যে বাংলাদেশের যেন হাসি মুখ দেখতে পাই। ৭১ পরবর্তী সময় সবসময় বাংলাদেশ এসেছে এমন কথা বোধহয় বলা যায় না। আর একজনের একটি লেখার কথা বলে, সুভাষেরই আরেকটি লেখার কথা বলে আমি শেষ করবো এই চিঠিটা দিয়ে। এই চিঠিটা জাহিদ রায়হানের ছেলেদের লেখা, অপু তপুকে। জাহিদ রায়হান ছিলেন, আশা করি আপনারা সবাই জানেন, বলার কিছু নেই। রায়হান ছিলেন সেই সময়ের বুদ্ধিজীবী, লেখক, এবং তিনি একটি আশ্চর্য ডকুমেন্টারি তুলে সারা পৃথিবীতে চমকে দিয়েছিলেন, স্টপ জেনোসাইড। এটা ইউটিউবে আছে 15 মিনিটের। আমি সাবধান করে দিচ্ছি, ওটা দেখা খুবই মানে নিজে নিজে ঝুঁকি নিয়ে দেখবেন, যদি কারো না দেখা থাকে। একটা দৃশ্য আছে, একটি দোয়েল পাখির মতো খুবলে খুবলে খাচ্ছে পশু, খুব সাংঘাতিক। তো এর আরেকটা বলেছে সাইদুল্লাহ কায়সারের ভাই রায়হান। সাইদুল্লাহ কায়সার তো মুক্তিযুদ্ধে তাকে হারিয়ে গেছে, বলে মারা গেছেন, বেশি তো নেই। কায়সারকে খুঁজতে গিয়ে জাহিদও হারিয়ে যায়, এই মানে মারা যায় না। তো তখন তার ছেলেদের চিঠি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, চিঠি দিয়ে আমার কথা শেষ। আজ নয়, পরে বড় হয়ে কোনো একদিন এই চিঠি তোমরা পড়বে, সেই আশায় নিচ্ছি। যে বয়সে তোমরা কলকাতা এসেছিলে তখনকার দেখা দিনগুলোর কথা কি বড় হয়ে তোমাদের মনে থাকবে? হয়তো মনে নাও থাকতে পারে, কিংবা হয়তো থাকবে। কত কাণ্ড করে মার সঙ্গে তোমরা কলকাতায় এলে, এ তো আর ঢাকা থেকে গাড়িতে বা প্লেনে করে হুট করে চলে আসা নয়। তোমাদের পালাতে হয়েছিল দেশের শত্রুদের চোখে ধুলো দিয়ে, বন জঙ্গল ভেঙে, নদ নদী পেরিয়ে। অত শত না বুঝলেও পরে হয়তো একটা গা ছমছমে ভয় আর পথের কষ্টের স্মৃতি মনে পড়তে পারে। সঙ্গে আব্বা ছিল না, আব্বা তো তখন কলকাতায়। গত একটা বছর বাংলাদেশের উপর দিয়ে কি ঝড় গেছে, অনেকখানিটা বাদ দিয়ে পড়ছি এবার আমি। কি ঝড় গেছে। সে সময় তোমরা বড় হয়ে বুড়োদের কাছে গল্প শুনবে কিংবা ইতিহাস বইতে পড়বে, সেই সঙ্গে একটা ছবি দেখো। ছবিটা পাবে পুরনো ছবির মহাফেজখানায়, নাম স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। এই ছবি তুলেছিল জাহিদ রায়হান, তোমাদের আব্বা। এই ছবি দেখে আমাদের গায়ে কাটা দিয়েছিল। তোমাদের কি মনে হবে জানি না, তাতে হারার বিধ্বস্ত শৃঙ্খলিত সেই বাংলাদেশকে পাবে, যার সঙ্গে তোমাদের আমাদের বাংলাদেশের কোনো মিল নেই। এই ছবি জাহিদ রায়হান তোমাদের জন্য তুলে রেখে গেছে, যাতে তোমরা হুঁশিয়ার হও, যাতে আর কখনো কোনো দিক থেকে বাংলাদেশের এই হাল না হয়, যেটা বলেছিল গণহত্যার ছবি। সুভাষ মুখোপাধ্যায় এই কারণেই হয়তো তুলে রেখে গেছিলেন, যে কারণ কোনো দিক থেকে এই হাল না হয়। অপু তপু, আব্বা তোমাদের জন্য কি রেখে গেছেন জানো? সেটা আজ না জানলেও কাল তা জানতে পারবে। 7 রাজার ধন এক মানিকের চেয়েও সে অনেক বড়। তোমাদের হাতে জহির দিয়ে গেছে স্বাধীনতা আর সমাজতন্ত্রের জয় পতাকা। তোমরা তাকে চোখের মনির মতো রক্ষা করো। বাংলাদেশের ভাই, আমার খানিকটা বাদ দিয়ে, বাংলাদেশের ভাই তার নিখোঁজ দাদাকে খুঁজছে, কিন্তু খুঁজতে গিয়ে সে যেন নিজেকেই হারিয়ে ফেললো। তোমরা বড় হয়ে নিশ্চয়ই জহিরের খোঁজ করবে, আর জহিরের খোঁজ নিতে গিয়ে শহীদুল্লাহর খোঁজ করতে হবে। তাদের দেহের নয়, তাদের মনের খোঁজ। তোমাদের খুঁজে পেতে হবে কোথায় কোথায় তারা তাদের মন দিয়ে গেছে। আমি চাই বড় হয়ে তোমরাও সেই জায়গায় মন দাও। লিখতে লিখতে বেলা হলো, এখন আমি আসি। নমস্কার।